আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান কাকন। আজকে আমরা দেখব যে নেটওয়ার্ক সেকশনে 2G IC, 3G IC, 4G IC এবং RFIC কিভাবে কাজ করে। আর নো সার্ভিস, সার্চিং, ইমার্জেন্সি কল অনলি, কি কারণে কি কম্পোনেন্ট চেঞ্জ করতে হয়, কি কম্পোনেন্টের মাপ চেক করতে হয়, ভোল্টেজ চেক করতে হয়, ফ্রিকোয়েন্সি চেক করতে হয়। এটা মূলত আপনার একটা স্টিল পিকচার নেটওয়ার্ক সেকশনের। এখানে একটা RFIC কি কাজ করে, কি তার সাথে কানেকশন আছে, এটা স্টিল পিকচারে দেখাইছে। এখন ফ্রিকোয়েন্সির লাইন কোনটা আর ভোল্টেজের লাইন কোনটা, এগুলো আমরা এই স্টিল পিকচারের মাধ্যমে বুঝে নিব। আর কিভাবে চিনব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে একটা ক্যাপাসিটর আছে, সেটা প্যারালাল লাইনে, খেয়াল করছেন না? আর এখানে একটা রেজিস্টর আছে সিরিজ লাইনে, এখানে আর দিয়ে উল্লেখ করে দিছে 0 ওহমসের রেজিস্টর। এইখানেও সেম সিস্টেম, এই প্যারালাল এর একটা 0 ওহমসের রেজিস্টর, এখানে প্যারালাল দিয়ে লাইন দিছে। আর এইখানে যে কমলা কালারের একটা লাইন দেখতেছি আমরা, মূলত এখানে একটা কম্পোনেন্ট দেওয়া আছে, এটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা কিন্তু সিরিজে আছে। এখানে দেখেন দুই সাইডে টিপি দেওয়া আছে, কানেকশনটা দুইখানে দেওয়া গেছে। সেম সিস্টেম, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, সিরিজে দেওয়া আছে। এইখানে আরেকটা লাইন দেওয়া আছে, এইটাও ক্যাপাসিটর, সিরিজে দেওয়া আছে। এইখানে আরেকটা লাইন দেওয়া আছে, এটাও সিরিজে। তারপরে এইখানে একটা প্যারালাল দিছে, এখানে একটা ফিউজ দিছে সিরিজে, এখানে একটা ক্যাপাসিটর দিছে সিরিজে, খেয়াল করে। এইখানেও আরেকটা ক্যাপাসিটর দিছে সিরিজে। আচ্ছা, তাহলে আমরা মোবাইল সেক্টরের ভিতরে দেখা যায় 95-97% আমরা ক্যাপাসিটর পাই প্যারালালে। নেটওয়ার্ক সেক্টরে এত সিরিজ ক্যাপাসিটর কেন, প্রশ্ন আসতেই পারে যে নেটওয়ার্ক সেক্টরে এত সিরিজ ক্যাপাসিটর কেন, আর সিরিজ ক্যাপাসিটর নেটওয়ার্ক সেক্টরে এত কাজ কিসের। মূলত আমরা যে এইখানে RF কেবলের কানেকশনটা দেখতেছি, এখান থেকে মূলত নেটওয়ার্ক কানেকশন করে, রিসিভ করে। রিসিভ কানেকশনের ভিতরে আপনি কিছু ক্যাপাসিটর দেখবেন এখানে ইউজ করা হয়। এই ক্যাপাসিটর দিয়ে যদি আপনি এইখান থেকে যদি আপনি কন্টিনিউটি এখানে দেন পাবেন, কিন্তু এইখান থেকে কন্টিনিউটি যদি আপনি এখানে দেন পাবেন না, কারণ এখানে একটা সিরিজ ক্যাপাসিটর আছে। সিরিজ ক্যাপাসিটর সাধারণত ডিসিতে ইউজ করে। আর ফ্রিকোয়েন্সি কিন্তু ডিসি ভোল্টেজে তৈরি করতে পারে না, এসি ভোল্টেজে সাধারণত ফ্রিকোয়েন্সি তৈরি করে। এখন কিছু এসি ভোল্টেজে কারেন্ট আপনাকে শর্ট করবে, কিছু এসি ভোল্টেজে কারেন্ট শর্ট করে না। কারণ কি, এসি ভোল্টেজের কিছু অ্যাম্পিয়ার আছে, যত অ্যাম্পিয়ার বেশি তত কারেন্টের শর্ট খাওয়ার বেশি। তো এইখানে যেই এসি ভোল্টেজটা আসে, সেই ভোল্টেজটা আসলে ওইরকম কারেন্টের মতো এত অ্যাম্পিয়ার থাকে না। আপনি যদি হার্জ মাপেন, হার্জ দেখবেন মিটারের ভিতরে হার্জ দেওয়া আছে, আমাদের ডিজিটাল মিটার যেগুলো আমরা ইউজ করি হার্জ দেওয়া আছে। হার্জ কিন্তু ডিসি ভোল্টেজ থেকে বাইর করা যায় না, এসি ভোল্টেজ থেকে হার্জ বাইর করা যায়। ফ্রিকোয়েন্সির কাজটা কিন্তু এসি ভোল্টেজ থেকেই তৈরি হয়। তাই নেটওয়ার্ক সেক্টরটা হিউজ পরিমাণ ফ্রিকোয়েন্সি দরকার হয়, ফ্রিকোয়েন্সির উপরে কার্যকলাপ করে। সেই ক্ষেত্রে এখানে বেশি দেখবেন সিরিজে ক্যাপাসিটর ইউজ হয়। আর এই সিরিজ ক্যাপাসিটরটা নেটওয়ার্ক সেক্টরে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনার এখানে প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে যে দেখেন এইখানে এই লাইনটা কিন্তু কোনো সিরিজে কোনো ক্যাপাসিটর ইউজ হয় নাই।
এই লাইনটায় কোনো সিরিজে ক্যাপাসিটর ইউজ হয় না, এটা হচ্ছে প্যারালাল ইউজ হয়েছে, খালি একটা রেজিস্টার সিরিজ ইউজ হয়েছে। সেম এই লাইনটা দেখেন আপনি, এখানে আপনার প্যারালাল ইউজ হয়েছে আর একটা সিরিজে রেজিস্টার ইউজ হয়েছে। কিন্তু এই যে কমলা কালার এই লাইনটা দেখেন, হলুদ কালার লাইনটা দেখেন, এগুলো দেখেন প্যারালালে এই সিরিজে ক্যাপাসিটর ইউজ হয়েছে, এইখানে সিরিজে ক্যাপাসিটর ইউজ হয়েছে, এইখানে সিরিজে ক্যাপাসিটর। এটা খুব ইম্পর্টেন্ট কথাবার্তা, হ্যাঁ, নেটওয়ার্ক সেক্টরে। তাহলে ফ্রিকুয়েন্সির জন্য সিরিজ ক্যাপাসিটর দরকার, কারণ সিরিজ ক্যাপাসিটরে ফ্রিকুয়েন্সি তৈরি করে। এখন আরএফ সেক্টরের সাথে কি কি লাইনের সংযোগ আছে দেখেন। এই যে বিআরইজি মানে বি রেগুলেটর, রেগুলেটর মালিক কি বুঝি আমরা, ফিল্টারিং করে। আচ্ছা, এই ভোল্টেজ রেগুলেট করতেছে। এইখানে আপনি L18, এল মানি স্কেমেটিকের ভাষায় আমরা এল মানে কি বুঝি, কয়েল। তাহলে L18 একটা কয়েলের মডেল আছে, এটার সাথে এটার সংযুক্ত আছে। হ্যাঁ, এই সংযোগটা কোথায়, এটা হয়তো এখানে দিতেও পারে, এইখানে কয়েলের সংযোগটা তো পাইতেছি না, এইখানে তো প্যারালালে দিছে, এইখানেও প্যারালাল দিছে, কিন্তু হয়তো সেইটা মডেল হইতে পারে। কিন্তু এটা আমরা যদি স্কেমেটিকের এরকম ভাবে দেখি তাইলে আমরা বাইট করতে পারবো। আচ্ছা, ওইটা বাইট করে দেখাইতেছে আপনাদেরকে। এখন দেখেন, যেগুলো আপনার সিরিজে ক্যাপাসিটর আছে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের কাজ করতেছে। এখানে লেখা আছে কি RX, আর এখানে লেখা TX। TX অত ট্রান্সমিট করে, RX অত রিসিভ করে। এখন অনেক সময় দেখবেন যে RF কেবল নষ্ট হইলে আমাদের নেটওয়ার্ক আমরা কিন্তু পাই না, নো সার্ভিসও আসতে পারে, সার্চিংও আসতে পারে, কারণ ও রিসিভ করতে পারতেছে না। নেটওয়ার্ক রিসিভ না করলে তো আপনি কার্যকলাপ আইসি করতে পারবে না। এখন ও রিসিভ করার পরে যখন লোয়ার ব্র্যান্ডে দেয়, লোয়ার ব্র্যান্ড মানে 2G IC কে দেয়, অনেক সময় 2G IC এর ভিতরে 3G ICও থাকে, শুধু 2G ICও থাকে, আবার অনেক সময় 4G IC থাকে, 4G IC এর ভিতরে 3G IC দেয়। এটা আমরা প্রত্যেকটা স্কেমেটিক অনুযায়ী চিনে নিব আসলে কোনটা 2G 3G IC, কোনটা 4G IC, আর অনেক সময় আলাদা আলাদা IC দিতেও পারে, এখন পর্যন্ত পাই নেই। আচ্ছা, তাহলে ও রিসিভ কানেকশন করতেছে, হ্যাঁ, রিসিভ করতেছে। রিসিভ করার পরে কিন্তু লাইন কানেকশন করলে কিন্তু চলবে না, ওর একটা নির্দিষ্ট সিস্টেম ভোল্টেজ দরকার, যেটার আমরা বিপিএস ভোল্টেজ বলি। তাই বিপিএস ভোল্টেজটা সাধারণত থাকে কত, কত থেকে কত থাকে, 3.7 থেকে 4.2। তাই 3.7 থেকে 4.2 ভোল্টেজ যখন ও পায়, তখন এই রিসিভ বের যে ফ্রিকুয়েন্সিটা সে পায়, তখনই তার কার্যকলাপ শুরু করে। এখন তার সাথে কি কি সংযোগ আছে দেখেন, কারণ আমি একটা জিনিস শিখেছিলাম কি, যে আপনার ভোল্টেজ আর ফ্রিকুয়েন্সি লাইন আপনি এমনি বুঝতে পারেন। কিভাবে বুঝতে পারবেন, নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজের লাইনে দেখবেন বেশিরভাগই প্যারালাল ইউজ করছে, আর ফ্রিকুয়েন্সি লাইনে দেখবেন যে আপনি সিরিজে ক্যাপাসিটর ইউজ করছে। কারণ আমরা জানি সিরিজ ক্যাপাসিটরটা ফ্রিকুয়েন্সি তৈরি করতে পারে, রেজিস্টরে তৈরি করতে পারে না। এই জন্য আমাদের মোবাইলের আদার সেক্টরে দেখবেন যে সিরিজ ক্যাপাসিটর এরকম ইউজ করা হয় না। আমরা জানি যে 90-95% প্যারালাল থাকে মাদারবোর্ডে, কিন্তু সিরিজ ক্যাপাসিটর একমাত্র নেটওয়ার্ক সেক্টরে থাকে। এবং ফিউজও কিন্তু নেটওয়ার্ক সেক্টর হিউজ পরিমাণ থাকে, কারণ ফ্রিকুয়েন্সির কার্যকলাপ করে। দেখা যায় বাইরে বৃষ্টি আসতে পারে, বিজলি চমকে দেওয়া, তখন ফ্রিকুয়েন্সি আরো বাড়তে পারে, তখন ফিউজগুলো কাটে যায়, কাটে দেওয়ার কারণে আইসিগুলো ড্যামেজ হয় না। তাইলে এখানে রিসিভিং সেকশনটা কিন্তু 2G IC কালেকশন করতেছে। তাই আমাদের বেশিরভাগ সেক্টরে দেখবেন যে সবচেয়ে বেশি আইসি নষ্ট হয় কিন্তু 2G IC-টাই, 4G IC কিন্তু নষ্ট হয় না, কারণ 4G IC ওর কার্যকলাপ করার পরে সে 4G রে সাপ্লাই দেয়, RF রে সাপ্লাই দেয়, তারপরে CPU রে সাপ্লাই দেয়, পাওয়ার IC রে সাপ্লাই দেয়। তাই বেশিরভাগই নষ্ট হয় 2G। তাই 2G এখনকার যুগে আবার কিছু সেটের ভিতরে মানে RFIC গুলো দেয়, বেশিরভাগই WTR 2965 মডেল। এই WTR IC-টাও কিন্তু হিউজ পরিমাণ নষ্ট হয়। WTR IC-র অনেক মডেল আছে, এই 2965 মডেলটা বেশি নষ্ট হয়।
হয়তো আইসির কোয়ালিটি খারাপ হইতে পারে বা যে কোনো একটা সমস্যা হতে পারে, নাহলে এত খারাপ হওয়ার কথা না, কারণ আরএফআইসি তো আরো অনেক মডেলের আছে। মানে WTR 2965 মতো এরকম আইসি কিন্তু আমরা নষ্ট ওরকম পাই না আমরা। WTR অনেক মডেল আছে, স্যামসাং এর ভিতরে বিভিন্ন মডেল আছে। আচ্ছা, তাহলে যখনই ও রিসিভ করতেছে লাইনটা, হ্যাঁ, এটা কি কালার বলে? সবুজ কালার নাকি টিয়া কালার। তখনই ট্রান্সফার করতেছে লাইন, ট্রান্সমিট। তখন কি করতেছে? ব্যান্ড 1, এইটা হচ্ছে আমাদের বিপিএস ভোল্টেজ। আর এইখানে আরেকটা ভোল্টেজ ইনপুট হয়েছে, ভোল্টেজ রেগুলেটর L5 হচ্ছে একটা কয়েলের মাধ্যমে ভোল্টেজটা আসতেছে। এই ভোল্টেজটার মাপ হচ্ছে 1.8। আচ্ছা, এখন আপনার এইখানে 2G IC সেক্টরে সব কানেকশন পাইতেছেন, কিন্তু আপনি এই হট টেস্টিং এ ভি রেগুলেটর ভোল্টেজটা আপনি মাইপে পাইতেছেন না। সেই জন্য কিন্তু এখানে শর্টকাটে একটা আন্ডারস্কোর দেওয়ার পরে L5 দিছে। L5 কি? একটা ইন্ডাক্টর, একটা কয়েল দিছে। এই কয়েলের মাধ্যমে কিন্তু সে এখানে আছে। আমরা জানি যে বাক কনভার্টার আছে, বুস্ট কনভার্টার আছে। এটা অবশ্যই পাওয়ার আইসির থেকে বুস্ট কনভার্টিং হয়ে তারপরে এখানে আসছে, যেহেতু কয়েলের মাধ্যমে সে আসছে। এই কয়েলটা অনেক সময় যদি মনে করেন কয়েলটা ভালো আছে, দুই সাইডে আপনি কন্টিনিউটি ধরতেছেন, দুই সাইডে কন্টিনিউটি পাইতেছেন, মনে করতেছেন ভালো, কিন্তু অনেক সময় ড্রাই সোল্ড হয়ে থাকে বা অনেক সময় লেক একটা ভাঙে থাকে, আসলে বোঝা যায় না ওরকম ভাবে। এই জন্য চিকন কোনো সুই বা কোনো ছোট কোনো কিছু দিয়া ওই কয়েলের হট টেস্টিং এর কয়েলের দুই সাইডে দেখতে আসলে ভোল্টেজটার পরিস্থিতি কি পরিমাণ ভোল্টেজ আসে। অনেক সময় দেখবেন যে আপনার ভেরিফাই করে, বাফারিং করে অনেক। তাহলে এইখানে আরেকটা লাইন বেরিয়েছে, সিরিজে একটা রেজিস্টর, এইখানে একটা প্যারালাল একটা রেজিস্টর হওয়ার পরে এইটাও দেখেন ট্রান্সমিট করতেছে, মানে ট্রান্সফার করতেছে লাইনটা। হ্যাঁ, ট্রান্সফার করতেছে কোন জায়গায়? WTR। হ্যাঁ, তাহলে এইখানে আরেকটা লাইন ট্রান্সফার করতেছে কোথায়? WTR এ। এখন ওরা কি করতেছে? জিএসএম হার্জ ব্র্যান্ড। এইখানে WTR আরেকটা তৈরি করতেছে কি? ট্রান্সফার বি ব্র্যান্ড 5, ব্র্যান্ড 8, ব্র্যান্ড 20, ব্র্যান্ড 28, জিএসএম এলবি এটা ফুল মিনিং আছে হয়তো, কিছু বি দিয়ে বুঝি তো ব্র্যান্ড, আর এল দিয়ে হয়তো লার্জ ব্র্যান্ড নাকি এরকম কিছু। হ্যাঁ, মানে হাই ফ্রিকুয়েন্সির ব্র্যান্ড তৈরি করার জন্য ও তো রিসিভ করছে, রিসিভ করার পর ট্রান্সফার করতেছে। ট্রান্সফার কোথায় করতেছে? আরএফআইসি রে। ও কিন্তু এখনো কার্যকলাপ শুরু করতে পারে নাই, কারণ কি? পোর্ট টোটাল কমান্ড এখনো আসে না। ও কিছু কানেকশন করার পরে কিছু কানেকশন দিবে, টোটাল কানেকশন নেওয়ার পরে পাওয়ার আইসি সিপিও তে কানেকশন দিবেন, সিপিও কমান্ড দিয়ে পাওয়ার আইসি রে, পাওয়ার আইসি রে কমান্ড দেওয়ার পরে পাওয়ার আইসি ভোল্টেজ দিবে আরএফ রে, আরএফ আবার প্রপারলি সবাইরে ট্রান্সমিট করার পরে কার্যকলাপ শুরু হবে। আবার কোনো সময় দেখবেন যে আপনার 2G IC, 3G IC, 4G IC এরকম বিভিন্ন যে হায়ার ব্র্যান্ড, লো ব্র্যান্ড, এখানে আপনি যখনই ফ্রিকুয়েন্সি মনে করেন আপনি 4G ব্র্যান্ডের ফ্রিকুয়েন্সিতে আসেন, তখন ওই কমান্ড দেওয়ার পরে আবার ও 4G তে কনভার্ট হয়ে যাবে। আবার আপনি বাসা হিসেবে বলেন এখানে 4G পাইতেছে না, 2G পাইতেছে, 3G, ওইখানে ও নেটওয়ার্কের কোয়ালিটির উপরে ও আবার কমান্ড দিবে, আবার 2G তে কনভার্ট হবে। এটারই বুঝাইছে ব্র্যান্ড 1, ব্র্যান্ড 2, 3, 4 এরকম বুঝাইছে। আচ্ছা, এখানে তো অটো ব্র্যান্ড, এখানে অটো ব্র্যান্ড। আমরা যখন নেটওয়ার্ক সেক্টরে ঢুকবো দেখবো যে ওইখানে আপনার কিছু কোড আছে, রেডিও কোড আছে শাওমির কিছু একটা। এই শাওমির রেডিও কোডের ভিতরে কিছু কোড দিলে দেখবেন যে অটো ব্র্যান্ড দেওয়া আছে। অটো মানে কি? ওর যেখানে যেটা দরকার ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড, ও অটোমেটিক ওটা নিয়ে নিবে। আচ্ছা, এখন আমরা যেহেতু WTR 2965 হিউজ পরিমাণ প্রবলেম পাই, তাই WTR আইসি যে প্রবলেম হয়েছে আমরা কিভাবে বুঝবো? তা WTR আইসির দুইটা নির্দিষ্ট ভোল্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে আপনার 1 ভোল্ট, একটা হচ্ছে 1.8 ভোল্ট। এখন এই 1.8 ভোল্টটা কিভাবে পাবো, কোন সময় পাবো? আচ্ছা, তা আপনি সেটটা মনে করেন অন করলেন,
অন করার পরে যখনই আপনি 1 ভোল্টে ধরবেন তখন কোনো ভোল্টেজ পাবেন না, আর যখন 1.8 ভোল্টেজ ধরবেন তখন ওই ভোল্টেজটা বাফারিং পাবেন, মানে ভেরিফাই করবে, অ্যাকুরেট থাকবে না। যখন আপনি একটা সিম ভরবেন তখন আপনি 1 ভোল্টেজ আর 1.8 ভোল্টেজটা ওইটা দুইটাই পাবেন, বাফারিং করবে, আপ ডাউন করবে। যখন সিম ভরে আপনি কোনো জায়গায় কাউকে ফোন দিবেন বা আপনার আর একটা মোবাইলে ফোন দিলেন, ফোন দেওয়ার পরে আপনি তখন চেক করবেন 1.8 ভোল্ট আর 1 ভোল্ট দুইটা ইনস্ট্যান্ট থাকবে, কোনো বাফারিং করবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। এখন যদি আপনি সেটা রানিং অবস্থায় কোনো সিম ইনসার্ট করানো নাই, তখন আপনি জানি আমরা যে 1 ভোল্টেজটা আমরা পাবো না, 1.8 ভোল্টেজটা বাফারিং পাবো। তখন যদি আমরা 1 ভোল্টেজ পাই তাহলে কোথা থেকে সমস্যা? আরএফআইসি থেকে সমস্যা। কারণ 1 ভোল্টেজ তো আমি পাইতেছি, কিন্তু ওইটার যে কার্যকলাপটাও করতে পারতেছে না, ভোল্টেজ ঠিকই আইতেছে কিন্তু আরএফআইসি সমস্যা, প্রবলেম করার কারণে শর্ট সার্কিট হয়ে রয়েছে, লাইন কোনো ক্র্যাক হয় না, শর্ট সার্কিটের কারণে ও লাইনটা উল্টাপাল্টা দেখাইতেছে। তাহলে সেট হট টেস্টিং এর ক্ষেত্রে সিম ছাড়া যদি আপনি অন করেন, অন করার সময় 1 ভোল্টেজ আমরা পাবো না, 1.8 ভোল্টেজটা আমরা বাফারিং পাবো। যখন সিম ইনসার্ট করব দুইটাই ভোল্টেজ পাবো, দুইটাই বাফারিং করবে। যখনই কোনো জায়গায় ফোন দিব 1 ভোল্টেজ আর 1.8 ভোল্টেজ দুইটা ইনস্ট্যান্ট পাবো, এখানে তো বাফারিং করবে না। এটা আপনার ইচ্ছা করলে প্র্যাকটিক্যাল একটা সেট যদি থাকতাম দেখা দিতে পারতাম আপনাদেরকে। কোন কন্ডিশনের সেটের ক্ষেত্রে বলছেন? যেটার মধ্যে নেটওয়ার্ক প্রবলেম আছে না প্রবলেম নাই, কোনটা কথা বলতেছেন? প্রবলেম নাই, যেটা যেটা ঠিক আছে, যে সেক্টর আমার আরএফ সেক্টর বা নেটওয়ার্ক সেক্টরটা ঠিক আছে, সেটাতেই এই সিস্টেমটা থাকবে নাকি ভাই? ঠিক আছে, এই যে স্টেপ বাই স্টেপ সেট অন করা অবস্থায় একটা ভোল্টেজ, সিম লাগানো অবস্থায় একটা ভোল্টেজ, ফোন দেওয়া অবস্থায় একটা ভোল্টেজ, তিনটা ভোল্টেজ যদি পাই তাহলে আমরা আরএফ সেক্টরে কোনো প্রবলেম নাই, পাওয়ার আইসিতে কোনো প্রবলেম নাই, সিপিওর কমান্ডও কোনো প্রবলেম নাই, কারণ পাওয়ার আইসির ক্ষমতা নাই এখানে ভোল্টেজ দেওয়ার মতন। সিপিও কমান্ড দেওয়ার পরে পাওয়ার আইসির কমান্ড দেয়, পাওয়ার আইসি তারপরে আরএফে ভোল্টেজ দেয়, কমান্ড দেয়। তাহলে আপনি যদি 1 ভোল্টেজ সেট অন করা অবস্থায় 1 ভোল্টেজ পান তাহলে বোঝা যাবে কি আমাদের লাইনের সমস্যা আছে, আরএফআইসিতে প্রবলেম আছে, বা আপনার 2G তে প্রবলেম আছে, 4G তে প্রবলেম, যে কোনো আইসি নেটওয়ার্ক সেক্টরের প্রবলেমের কারণে এই ভোল্টেজটা অটোমেটিক দেখাই যাচ্ছে, কিন্তু আসলে ভোল্টেজ এখানে দেখাবে না। আমরা জানি যে 1.8 ভোল্টেজটা বাফারিং পাবো, আপ ডাউন পাবো, আর সিম ঢুকাইলে দুইটাই পাবো আপ ডাউন, আর কোনো জায়গায় ফোন দিলে দুইটা ইনস্ট্যান্ট পাবো। এখন যদি আমরা প্রথম স্টেপই পাই ইনস্ট্যান্ট তাহলে বুঝবো সমস্যা আছে, আরএফআইসি গুলোর প্রবলেম হয়। আচ্ছা, এখন আপনার প্রবলেম হইল সার্চিং আর নো সার্ভিস। নো সার্ভিস হচ্ছে আপনার ব্র্যান্ড কানেকশন করতে পারতেছে না, এই জন্য কোনো সে সাপ্লাই দিতে পারতেছে না, মানে রিসিভ আরএক্স এর কাজ করতে পারতেছে না। রিসিভ কাজ না করলে সে কি করবে? সার্চিং এ দিতে পারবে না, সার্চিং এর কাজটা ট্রান্সমিটের সময়। তাই রিসিভ সেকশনে যখনই আপনার ফ্রিকোয়েন্সি কানেকশন না করতে পারে তখনই সে নো সার্ভিস দেয়। আর যখন সে ট্রান্সমিট করে, ট্রান্সমিটের ভিতরে হায়ার ব্র্যান্ড, লোয়ার ব্র্যান্ড যেগুলো থাকে, এই ব্র্যান্ডগুলো যখনই প্রপারলি সব অ্যাক্টিভ না থাকে তখনই আমরা সার্চিং পাই বা ইমার্জেন্সি কল অনলি পাই। অবশ্যই খেয়াল রাখবেন যে নো সার্ভিসের একটা প্রবলেম, আর হচ্ছে ইমার্জেন্সি, আর হচ্ছে সার্চিং এর প্রবলেম একটা। এখন তো সার্চিং আসে না, ইমার্জেন্সি কল অনলি আসে, লিমিটেড কভারেজ আসে, নো সার্ভিস আসে, ইমার্জেন্সি কল শুনবে, এই চারটাই মূলত এখন বেশি থাকে। এখন সার্চিং যে অপশনটা, সার্চিং বা ইমার্জেন্সি, সার্চিং কল অনলি না ইমার্জেন্সি কল অনলি এরকম না। এখনকার ইমার্জেন্সি কল যেটা আসে এটা আপনার আরএফ সেক্টর থেকে খুবই কম হয়, কিন্তু আরএফ সেক্টরে পাইছি একটা, আমি করছিলাম। আর হচ্ছে লিমিটেড সার্ভিস, নো সার্ভিস, আর একটা জানি কি প্রবলেম ভাই, নো নেটওয়ার্ক কভারেজ। এই তিনটেই আমরা আরএফআইসি থেকে সমাধান করছি। কারণ আরএফআইসি এই WTR 2965 এমন একটা আইসি, ওর কোয়ালিটি বেশি ভালো না, ও হিউজ পরিমাণ নষ্ট হয়, আর ও অনেক সময় প্রবলেমের কারণে
বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখায়, এই জন্য এগুলো আমরা রিপেয়ার করার পরে এই প্রবলেমগুলো সলভ করছি। এবং লিমিটেড ইমার্জেন্সি কল, লিমিটেড সার্ভিস তো এখন আসে না, লিমিটেড সার্ভিসগুলো আগের সেটে আসতো, এগুলো স্যামসাং এর আগের সেটগুলো আসতো। এখন আপনার সর্বপ্রথম এই যে কাজগুলা, এই যে দেখাইলাম যে ব্র্যান্ড কাজগুলা কি এর কাজগুলো করে, ব্র্যান্ডের লাইনগুলোর ক্ষেত্রে কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, সিরিজ ক্যাপাসিটর। তো সিরিজ ক্যাপাসিটরের দুই পাশে আমরা একটা ভ্যালু পাবো, হ্যাঁ, মান পাবো। এইগুলার ভাবে আপনি কন্টিনিউটি দিয়ে চেক করতে পারবেন না, কন্টিনিউটি দিয়ে চেক করতে পারবেন এইখান থেকে এই পর্যন্ত। এইভাবে আপনারা প্রত্যেকটা সেক্টরের ভোল্টেজ লাইন চেক করবেন, হট টেস্টিং কুল টেস্টিং চেক করার পরে স্টেপ বাই স্টেপে কাজ করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে কোনটা হাই ফ্রিকুয়েন্সি লাইন আর কোনটা হচ্ছে আপনার ভোল্টেজের লাইন। ভোল্টেজের লাইনগুলো বেশিরভাগই প্যারালালে ক্যাপাসিটর ইউজ করা হয়, আর ফ্রিকুয়েন্সি লাইনে দেখবেন যে সিরিজে ক্যাপাসিটর ইউজ করা হয়। আর সবকটা লাইনে আমাদের ইম্পর্টেন্ট লাইন, নেটওয়ার্ক সেক্টরে কাউরে ছাড়া কেউ চলতে পারে না, ডাইরেক্ট 4G কানেকশন হয় না। 2G অনেক সময় 3G আইসি হায়ার লোয়ার ব্র্যান্ড থেকে যখন হায়ার ব্র্যান্ডে কমান্ড দেয় তখনই 4G-তে কনভার্ট হয়। আবার যখন আপনি লোয়ার ব্র্যান্ডে আসেন তখনই আবার লোয়ার ব্র্যান্ডে কমান্ড দেয়, তখন আবার 2G 3G-তে আইসি চলে আসে। ততএব আপনি যদি বলেন যে আমার এখানে 4G আসতেছে 3G 2G আসে না, আমি 2G 3G আইসি উঠে রাখি 4G চালাই, চলবে না। কম্বো একজনের সাথে আরেকজন সংযোগ না থাকলে চলবে না। আবার অনেক সময় 2G 3G চলে 4G আইসি উঠে রাখি 2G, না, চলবে না। সবার সাথে সবার সংযোগ আছে। দেখেন এইখানে 4G আইসির এই পারে, এই যে এই পারে দিছে, দেখেন এই পারে থেকে এবারে কানেকশন দেওয়া আছে, দেখছেন? এইখানে কিন্তু এই যে দেখেন টিএক্স ট্রান্সমিট করা আছে, পিএ ব্র্যান্ড 1, দেখেন এখানে ব্র্যান্ড 1 টিএক্স ট্রান্সমিট করতেছে, এইখানে দিছে কানেকশন, এইখানে একটা সুইচিং করছে। এইখানে যে সুইচিং করে, এখানে দেখেন সুইচিং এর জন্য অনেক কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। দেখেন এখানে ব্র্যান্ড চেঞ্জ করার জন্য যেরকম 900 ব্র্যান্ড, 850, 1900, 1800 ব্র্যান্ড ইউজ করে। এইখানে এগুলো সাধারণত নষ্ট হয় না, এখানে ব্র্যান্ডগুলো দেখা যাচ্ছে না এরকম ভাবে। এই যে এই যে এই যে কাপলার গুলো বলে, এগুলো কাপলার, এগুলো কাপলার না, এগুলোর নাম, হ্যাঁ, এই যে কাপলার টাইপের এগুলো এই ফিল্টারিং করে, এগুলো তো ব্র্যান্ড কনভার্ট করে। আপনার যখনই দরকার 1800, এখানে অনেকগুলো তো ধরেন 1800 দরকার, তখন এই সেক্টর থেকে আপনার মেগাহার্টজ হবে। আবার যখন আপনি 900 আসবেন এই সাইডে মেগাহার্টজ, আবার যখন 1800 যাবেন তখন এইখান থেকে মেগাহার্টজ হবে। ওরা হচ্ছে ফ্রিকুয়েন্সি আপনার কনভার্টিং করে দেয়। ব্যাপারটা হলো কি, আমরা তো আসলে এই মনে করেন যে কোনো একটা পিসিবি নিয়ে এগুলোর মধ্যে কোনো মনে করেন যে কোড নাম্বার ওরকম ভাবে স্পেসিফিক ভাবে দেওয়া থাকে না, যে আমরা দেখে আপনাদেরকে বলতে পারবো যে এটা হলো ওইটা। আমাদের এক একটা মডেলে এক এক রকম ভাবে আপনার ব্যান্ডিং এর যেই কনভার্ট বা যেই ইয়াগুলো হয়, ফিল্টার বা ইয়াগুলো ইউজ হয়, এটা এক এক জায়গায় এক এক রকম দেয়, আর এক এক জায়গায় এক এক মানে মাদারবোর্ডের পজিশনটাও থাকে এক এক রকম। তো এই জিনিসগুলো মনে করেন যখন আমরা স্কিমেটিকে কাজ করবো, স্কিমেটিকে যখন আমরা যাব, তখন ওই ব্যান্ডটা কোন ফিল্টারের মধ্যে বা কোন কি বলে এটাতে জেনে বলেন কোনটা, মানে যে ইয়াটা ইউজ করতেছে, ক্যাপাসিটর, ক্যাপাসিটর না, কাপলার, হ্যাঁ, ঠিক আছে, ব্র্যান্ড কনভার্টিং মডেল ওয়াইজ এক এক জায়গায় পজিশন থাকে, ঠিক আছে। আপনার দেখতে বা আপনার নাম্বারিং এর কিন্তু চেঞ্জ থাকে, যার কারণে স্পেসিফিক ভাবে যেমন 2GP এটা দেখলেই বোঝা যায় এটা একটা কোড নাম্বার থাকে বোঝা, কিন্তু এই কাপলার বা ইয়াগুলো আমরা ওইভাবে স্পেসিফিক ভাবে বলতে পারি না। যখন স্কিমেটিকের ইউজটা আপনি প্রপারলি বুঝবেন তখন আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু সিপিইউ 1.8 আর 1 ভোল্টের যদি প্রবলেম হয়, নো সার্ভিস, আপনি যেটা বলছেন যে ওকে কন্ডিশন যেগুলি আছে সেগুলিতে আমরা এই স্টেপগুলি পাবো। আর যদি ওকে না থাকে, প্রবলেম যদি থাকে, নো সার্ভিস, সেক্ষেত্রে তারা কি প্রবলেমটা পাবে? মানে আমি যেটা বলছি যে আপনার ওকে কন্ডিশন বলতে বুঝেছি, আপনি সেটা রান করা অবস্থায় 1 ভোল্টেজ যেটা, সেখানে কোনো ভোল্টেজ পাবেন না। আর যখন 1.8 ভোল্টেজ, সেখানে আপনি 1.8 ভোল্টেজ পাবেন, বাফারিং পাবেন, মানে অ্যাকুরেট ভাবে দাঁড়া থাকবে না। আর যখন সিম ঢুকাবেন তখন 1 ভোল্টেজ আর 1.8 ভোল্টেজ দুইটাই পাবেন, দুইটাই বাফারিং করবে।
আর যখনই কোনো জায়গায় ফোন দিবেন তখনই ইনস্ট্যান্ট থাকবে দুইটা ভোল্টেজ। এখন এই 3 ক্যাটাগরির ভিতরে সবচেয়ে প্রথম ক্যাটাগরিটা আপনার চেক করতে হবে। এটা তো ভালোর ক্যাটাগরি বললাম। নষ্টর ক্যাটাগরি হচ্ছে আমরা জানি যে সেটা অন অবস্থায় 1 ভোল্টেজটা আমরা পাবো না, সিম ঢুকাই নেই, ফোনও দিই নেই, কিছুই করি নেই, অন অবস্থা 1 ভোল্টেজ পাবো না, 1.8 ভোল্টেজ পাবো, বাফারিং। যদি দুইটা ভোল্টেজ আমরা ইনস্ট্যান্ট পাই তাহলে প্রবলেম আছে। আচ্ছা, তাহলে এখন 1 ভোল্টেজ আর 1.8 ভোল্টেজটা আমরা দেখি কোথায় গেছে কানেকশনটা। দেখেন পাওয়ার আইসি যে সবসময় নষ্ট এরকম কিছু না, কারণ একটা আইসিতে প্রোটোকল দেওয়ার জন্য অনেক কম্পোনেন্ট ইউজ করা হয়। আপনার পাওয়ার আইসি থেকে যে সরাসরি আপনার আরএফ কালেকশন দিচ্ছে এরকম কিছু না। এখানে দেখেন বি রেগুলেটর মানে ভোল্টেজ রেগুলেটর করতেছেন, ভোল্টেজ ফিল্টারিং করার জন্য L1 এর একটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। এটার ভোল্টেজ হয়েছে 1.0। আচ্ছা, আবার ভি রেগুলেটরে মানে ভোল্টেজ ফিল্টারিং এর সময় একটা L5 এর একটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। এটার ভোল্টেজ হচ্ছে 1.8। এইখান থেকে বাইরে হওয়ার পরে এই কয়েলে বুস্টিং করার পরে তারপরে কিন্তু আরএফে গেছে। এন্ড পাওয়ার সেক্টর না দেখে আমরা কিন্তু কয়েল দুটো চেক করতে পারি, কয়েলের ভিতরে প্রপারলি ভোল্টেজ আসতেছে কিনা, বা কয়েলটা আমরা উঠে দেখতে পারি যে কয়েলের দুই সাইডের যে লেগ আছে লেগের ভিতর ড্রাই সল্ট হয়েছে কিনা, বা কয়েলটা আমরা কন্টিনিউ মোডে চেক করতে পারি যে কয়েলের ব্রিজ কানেকশন আছে কিনা, বা কয়েলের আমরা হোমস মোডে একটা মাপ দিয়ে দেখতে পারি এটার কত ইউনিট আছে। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টরের পাওয়ার আইসি যে ভোল্টেজ দিছে দেখেন 1টা 2টা 3টা 4টা কানেকশন দিছে। হ্যাঁ, দেখেন বি রেগুলেটর ভোল্টেজ L4 ইন্ডাক্টর থেকে 1.8 ভোল্টেজ গেছে, এইখানে L5 থেকে 1.8, L1 থেকে 1.0, L18 থেকে 2.7 ভোল্টেজ গেছে। এখন আপনি মাল্টিমিটারে যে ইউজ করে 2.7 বলতে 2 ভোল্টেজ 700 মিলি ভোল্টেজ পাবেন। এন্ড 700 মিলি ভোল্টেজের ওইখানে দেখা যায় একটু কম পাইতে পারেন, 2, 3, 5 বা অনেক সময় 1, 2 পাইতে বেশি পাইতে পারেন, কারণ আমাদের মিটারগুলো প্রপারলি ওরকম অ্যাকুরেট মাপ দেখায় না। ভোল্টেজের মাপটা আমরা প্রপারলি অনেকখানি ক্লিয়ার পাই, কিন্তু আপনার হচ্ছে ওমসের ক্ষেত্রে আর হচ্ছে ডায়েট মোডের মাপগুলো আমরা ওরকম ভাবে পাই না, কারণ কোম্পানি যে হিসাবে কিছু কিছু মিটার উল্লেখ করে দেয় যে সানশাইন, তারপরে জয়ী না আরেকটা কোম্পানি আছে, তারপরে প্রবলেম নাই, 19-20। হ্যাঁ, তাহলে এই যে ভোল্টেজের কাজগুলো আমরা কিন্তু কি ডায়েট মোডে চেক করতে পারি নাকি? তাহলে ডিসি মোডে আমরা ভোল্টেজটা যে চেক করব এটা কি আমরা ডায়েট মোডে চেক করব সোহাগ ভাই? হ্যাঁ, না অপশন চেক করব, ডায়েট করব না ডায়েট মোডে চেক করব, একসাথে চেক করতে হবে, আর ডায়েট চেক করব না অপশন চেক করব, কোনটাতে চেক করব? ডায়েট হোমস ক্যাপাসিটর আপনি না নাই কোশ্চেন করতে শুনুন। মানে বলতেছি যে আমরা যে একটা কম্পোনেন্টের পাশে 1.8 ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা আমরা কোন মোডে চেক করব? হট টেস্টিং না কুল টেস্টিং এ? হট টেস্টিং এ, এটা ডিসি মোডে। ঠিক আছে, সেটা মিটারে আমি কি ওমস দিয়ে চেক করব না ডায়োড মোডে দিয়ে চেক করব? না, কিসে ডিসি মোড তো ওমস লাগবে না, ডায়োড মোড। ডিসি মোড বলতে মানে মিটারের কোন কোন জায়গায় সিলেক্ট করে আপনি চেক করবেন? মিটারের কোন জায়গাটা সিলেক্টরটা কোনটার মধ্যে নিয়ে মিটারটা নিয়ে দেখাই দেন আপনি একটু। মিটার আছে এখানে, দেখাই দেন মিটারটা দিয়ে আপনি কোন ফাংশনে যে এটাকে চেক করবেন, যে 1.8 ভোল্টেজটা বাইর করে কইছি। কোন ধরনের ভোল্টেজ অন করার আগে অন করেন। এটা কি মানে এর নামটা কি? হ্যাঁ, এই যে উপরে বাম পাশে কোণায় কি লেখা আছে? বাম পাশে কোণায় কি লেখা আছে? ডিসি ডিসি ভোল্টেজ চেক করব, এটা বললেই এটা ডিসি ডিসি মানে আপনি বলছেন, আপনার কথা আমরা বুঝছি, কিন্তু আপনার কনফিডেন্সটা এরকম পাইতেছেন, এই জন্য আপনার ক্লিয়ার জানি বের হয় সেটাই বলার চেষ্টা করতেছি। আপনি তো ঠিক আছে, না আপনার কথাও ঠিক আছে, আমরা প্রথমে বুঝতে পারছি, কিন্তু তারপরও আপনি কি কনফিউজ করার জন্য অ্যাকচুয়াল অ্যানসারটা বের হয় কিনা নাকি আপনি আন্দাজ করে ডিল করতেছেন? এখানে অপশন দুইটা দিছে, মেইন অপশনটা না আমি ওনার অপশন থেকে। আচ্ছা,
তাহলে এখানে আমরা আজকে শিখলাম যে লোয়ার ব্র্যান্ড, হাই ব্র্যান্ড, ফ্রিকুয়েন্সি কি কম্পোনেন্ট দ্বারা চিনতে পারি, যেটা ফ্রিকুয়েন্সি লাইন, ভোল্টেজের লাইন আমরা কি কম্পোনেন্ট দ্বারা চিনতে পারি। হ্যাঁ, সবাই শিখছি মোটামুটি। সিরিজে প্যারালালে হয়। তাহলে আমরা যদি নেটওয়ার্কের প্রবলেম পাই, সর্বপ্রথম আমরা চেক করব কোথায়, শুরুটা কোথায়, রিসিভিং, রিসিভটা কোথায় দেখাইছিলাম, এই যে আরএফ কেবল, রিসিভ সিগন্যালটা আসে কোন দিক দিয়ে, কি দিয়ে আসে, এই অ্যান্টেনা দিয়ে আসে। অ্যান্টেনা, এই যে অ্যান্টেনা লিখে দিছে। হ্যাঁ, আউটডোর অ্যান্টেনার মাধ্যমে আপনার আরএফ কেবল দিয়ে এই অ্যান্টেনা সুইচ দিয়ে সুইচিং হয়ে আপনার ইসে যায়, পিএতে যায়। আমি যতগুলো নেটওয়ার্কের আইসির কাজ করি না, সবগুলো আমি এই নেটওয়ার্কে দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ মানে ওকে করছি। মূলত এইখানে এটার নাম হচ্ছে পিএ। পি এর ফুল মিনিং হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। এইখানে পাওয়ার অ্যাম্পলিফায়ার মানে পাওয়ার ফিল্টারিংটা করে, মানে এই যে ফ্রিকুয়েন্সিটা আছে, এই ফ্রিকুয়েন্সিটারে যে পিএ, ওই পি দিয়ে ফ্রিকুয়েন্সি। এখানে ব্যাপারটা হলো কি, পিএ পাওয়ার অ্যাম্পলিফায়ার যেটা আপনার লো সিগন্যালকে হাই সিগন্যাল এবং হাই সিগন্যালকে লো সিগন্যাল ব্যান্ড ওয়াইজ মনে করেন যে কোন ব্যান্ডে ট্রান্সফার করবে, এই জিনিসটাকে সে নিয়ন্ত্রণ করে। রিসিভিং সিগন্যালটা যখন সে পায়, তারপর ট্রান্সমিট সিগন্যালগুলো মনে করেন যে আপনার ডাব্লিউটিআর মানে আরএফআইসি, সিজি4জিআইসি এবং পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, এগুলো সবগুলোর সাথে, এবং যে ভাই যেটা বললো যে সিস্টেম ভোল্টেজ যেটা ডিপিএস ভোল্টেজের কানেকশনটা যখন পায়, তখন সে প্রপারলি অ্যাক্টিভ হয়ে রিসিভিং এবং ট্রান্সমিট সিগন্যালের কাজটা করে। এর মধ্যে যদি রিসিভিং সিগন্যাল অথবা ট্রান্সমিট সিগন্যালের কোনো একটা লাইন যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু নেটওয়ার্কের যে কোনো ধরনের প্রবলেম হবে। শুরুতেই ওই লাইনের উপরে ডিপেন্ড করে ইমার্জেন্সি হতে পারে, এবং লাইনের উপরে ডিপেন্ড করে নো সার্ভিসও হতে পারে। ঠিক আছে নাকি? আচ্ছা, নেটওয়ার্ক সেক্টর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রিস্টাল, আরএফ ক্রিস্টাল। এটা সম্পর্কে কি বলবেন নাকি? নেটওয়ার্ক সেকশনের যে আরেকটা ক্রিস্টাল থাকে, আরএফ ক্রিস্টাল, সেটা হচ্ছে আপনার আরএফ ক্রিস্টালের ভিতরে অনেক সময় পাওয়ার থাকে, আর অনেক সময় নো সার্ভিসের কাজটাও করে আরএফ ক্রিস্টালে। আরএফ ক্রিস্টাল সাধারণত নষ্ট হয় না, যেরকম এটা হায়ার ব্র্যান্ডের হয়, হায়ার ব্র্যান্ডের 2600 মেগাহার্টজের হয়। এখানে আরএফ ক্রিস্টাল কোথায়, 26 মেগা, 26 মেগাহার্টজ, ওই যে আপনার পাওয়ার পাশে, পাওয়ার আইসির পাশে। পাওয়ার আইসি যেটা দিছে, এটা তো এটার মধ্যে কি আছে নাকি আরেকটার মধ্যে বিল্ডিং করা? আপনি এই যে এখানে দিছে যেটা, এই যে আরটিসি ক্রিস্টাল ক্লক। পাওয়ার ক্রিস্টাল, হ্যাঁ, পাওয়ার ক্রিস্টাল, আরটিসি ক্রিস্টাল নেটওয়ার্ক ক্লক সেক্টরে এখানে কি ক্রিস্টাল আছে? আছে না? আছে অবশ্যই, কিন্তু আছে, ওই জায়গায় নাই মনে হয়। এইখানে একটা দেখাই দিয়েছে, কিন্তু এইটাও এটাও ফিল্টার, তারপর ফিল্টার না, এদিকে নাই, এটার মধ্যে নাই। তাহলে আপনি নো সার্ভিসের কাজ হলে, বাটন সেটেরও যদি নো সার্ভিসের কাজ হয়, আপনি ওইখানে তো আরে পাইছি দেয় নাই, ওই ক্রিস্টালটা চেঞ্জ করে দেখবি নো সার্ভিসের কাজ সমাধান হয়ে গেছে। বাটন সেটগুলো যেগুলো, বাটন সেটের আমি অনেক করছি নো সার্ভিসের কাজ, মানে ক্রিস্টালটা চেঞ্জ করলি বাটন সেটে মানে 90% সেটি আপনি নো সার্ভিস মানে লইয়া ইমার্জেন্সি সমস্যা বা ওই বড় গেলে না থাকে না, বাইরে আইলে পায় তো অনেক দুটো ঠ্যাং উপরে থেকে স্ট্যান্ড দেয়া থাকে, ভিতর থেকে তার ট্যাং নিয়ে একটু বড় করে একটা আমরা ক্লিয়ার হয়ে যায়। নেটওয়ার্ক সেক্টর নিয়ে আর কোনো কথাবার্তা আছে আপনাদের, বলতে পারেন যেটা কোনো বুঝতে পারেন না এমন কিছু? অনেক কিছুর মধ্যে পাওয়ার ইয়া করা
ওস্তাদ কিন্তু সমাধান দিয়ে দিয়েছে নো সার্ভিস প্রবলেমের যে সেটগুলো এর মধ্যে যদি WTR 29 পজিটিভ থাকে চোখ বন্ধ করে এটা পাল্টালে ভাই বেশ সমাধান হয়ে গেছে কথা ঠিক আছে কিন্তু যেগুলি WTR চেঞ্জ করার পরেও হবে না তাহলে আমরা আজকে নেটওয়ার্ক ক্লাসটা মোটামুটি বুঝলাম আলহামদুলিল্লাহ নাকি? তারপরে যদি কিছু না বুঝেন আমাদের নক করেন, যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার এখন চেষ্টা যখনই করব। আপনি এই যে WTR চেঞ্জ করার পরে যখন আপনার